স্যার আসতে পারি? হ্যাঁ, আসুন। স্যার, আমার নাম সুমন ভট্টাচার্য। আমার পোস্টিং এই পোস্ট অফিসে হয়েছে। আজ থেকেই আমার জয়েনিং। এই আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার। আচ্ছা, তুমি তাহলে সুমন? শুনেছি অনেক দিন ধরেই তুমি চাকরির জন্য চেষ্টা করছিলে, অবশেষে পেলে। তা কেমন লাগছে? হ্যাঁ স্যার, ভালোই লাগছে, কিন্তু একটাই সমস্যা। এটা আমার বাড়ি থেকে অনেকটা দূরে। ডেলি প্যাসেঞ্জারি করা সম্ভব না। থাকতে হবে এখানে কোথাও। এখানে থাকার ব্যবস্থা করাটা একটু কঠিন, তবে পোস্ট অফিসের পাশেই একটা পুরনো বাড়ি আছে, অনেকদিন খালিই পড়ে আছে। তুমি চাইলে সেখানে থাকতে পারো। স্যার, বাড়িটা কি ভালো? মানে আমি এখানকার কিছুই তো চিনি না। বাড়িটা পুরনো, তবে থাকার মতোই। লোকজনেরা ওই বাড়িটা নিয়ে অদ্ভুত কিছু ঘটনা বলে বটে, কিন্তু এইসব কাহিনী বিশ্বাস করা উচিত না। তুমি সাহসী ছেলে বলেই মনে হচ্ছে, তুমি থাকতে পারবে। পুরনো বাড়িতে থাকবার কোনো সমস্যা আমার নেই স্যার। আর তাছাড়া আমি এই সমস্ত ভূতের গল্পে বিশ্বাস করি না। আচ্ছা, খুব ভালো। তাহলে তো আজই তোমার থাকবার ব্যবস্থা হয়ে গেল। বাড়িটা বেশ পুরনো। দেওয়ালগুলোতে ধুলো জমে আছে। চারিদিকে তাকিয়ে দেখলাম ঘরগুলো যেন অনেক দিন পর মানুষের পায়ের ছাপ পাচ্ছে। তবে খুব একটা খারাপ না। একটা ঘর পরিষ্কার করে নিলেই চলবে। সারাদিনের ধক্কলে ভীষণ ক্লান্ত লাগছিল, তাই ঘুম পাচ্ছে প্রচুর। আজকের মতন রাতের খাওয়াটা পাশের একটা হোটেলে সেরে একটা ঘর কোনো রকমে ঠিকঠাক করে নিয়ে ঘুমিয়ে পড়লাম। কিন্তু রাত গভীর হতে শুনতে পেলাম দরজায় ধাক্কার শব্দ। চমকে উঠে চারপাশে তাকালাম। কে কে বাইরে? কে দরজা ধাক্কাচ্ছে? দরজার পাশে দাঁড়িয়ে কিছুক্ষণ অপেক্ষা করলাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। ভয়ে বুক ধুকধুক করতে লাগলো। হয়তো হাওয়ার শব্দ। আমি শুধু শুধু অতিরিক্ত ভাবছি। আবার বিছানায় ফিরে এসে ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু মনের মধ্যে অস্বস্তিটা থেকেই গেল। পরের দিন সকালে অফিসে গিয়ে আশুতোষ বাবুর সাথে কথা বললাম। স্যার, কাল রাতে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। মনে হচ্ছিল দরজায় কেউ যেন ধাক্কা দিচ্ছে, কিন্তু বাইরে কেউ ছিল না। আমি তো আগেই বলেছিলাম, অনেকেই বাড়ি নিয়ে নানান মন গড়া কাহিনী বলে, সেই জন্যই হয়তো তোমার ওই রকমটা মনে হয়েছে। এর আগেও অনেকেই থাকবার জন্য ওই বাড়িতে গিয়েছে, কিন্তু বেশি দিন থাকতে পারেনি। কিন্তু কেন? কি এমন ঘটেছে? আমি নিজে কিছু দেখিনি। এসব ভূতের গল্প শুনে ভয় পাওয়ার দরকার নেই। আমি তোমাকে বলছি, ওই সব মানুষের মন গড়া কল্পনা মাত্র। হ্যাঁ, হয়তো আমিই বেশি ভাবছি। তবে কাল রাতে অদ্ভুত একটা অনুভূতি হচ্ছিল। আমার বারবার মনে হচ্ছিল কেউ যেন আমাকে তাকিয়ে তাকিয়ে দেখছে। মানে কেউ যেন আমাকে কিছু বলতে চাইছে। আরে ওসব কিছুই না, দু একটা দিন থাকো, তারপর দেখবে সব স্বাভাবিক হয়ে গেছে। অফিসের কাজ সেরে রাতে আবার সেই বাড়িতে ফিরলাম। কিন্তু এবার বাড়ির ভেতরে ঢুকতেই কেমন যেন শীতল বাতাস আমাকে ঢেকে দিল। অস্বাভাবিক কিছু একটা এখানে আছে। সবটা আমার মনের ভুল নাও হতে পারে। আজকে রাতে আর দরজায় ঠকঠকানি শুনতে পেলাম না। আজকে শুনলাম দরজা খোলবার শব্দ। চমকে উঠে দেখলাম দরজাটা নিজে থেকেই খুলছে। কে 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 তুমি? কে? কোনো উত্তর নেই। হঠাৎ যেন ঘরের কোণ থেকে একটা শীতল ছায়ামূর্তি আস্তে আস্তে বেরিয়ে আসছে। আমার শ্বাস বন্ধ হয়ে আসছে। আমি বিছানায় উঠে বসলাম। বসে ঠকঠক করে কাঁপতে থাকলাম ভয়ে। আমি কুসুম। তুমি কে? কি চাও আমার কাছে? আমি শান্তি চাই। এরপর ছায়া ধীরে ধীরে মিলিয়ে গেল। আমি কেমন যেন হতবুদ্ধি হয়ে গেলাম। কি করব
কিচ্ছু বুঝতে পেলাম না। কি দেখলাম তা কি আদৌ দেখলাম, না সব আমার মনের অলীক কল্পনা, তা গুলিয়ে ফেললাম যেন। সকালে উঠে গ্রামের একজন বয়স্ক মানুষের কাছে এই বাড়ির ইতিহাস জানতে চাইলাম। আচ্ছা, এই বাড়িটা নিয়ে মানুষজন কেন এত গল্প বলে? এখানে কি ঘটেছিল আপনি জানেন? আমাকে বলতে পারবেন? ওই বাড়িটায় এক সময় একটা মেয়ে থাকতো, তার নাম ছিল কুসুম। জমিদারের পরিবারের লোক তাকে মেরে ফেলেছে। তারপর থেকেই ওর আত্মা বাড়িটায় ঘুরে বেড়ায়। তাকে কেন মারা হয়েছিল? জমিদারের ছেলের সাথে তার গোপন প্রেম ছিল, কিন্তু কুসুম নিম্নবর্ণের মেয়ে ছিল। জমিদারের পরিবার এমন সম্পর্ক মানতে পারেনি। তারা ভয় পেয়েছিল যদি এই সম্পর্ক প্রকাশ্যে আসে তাহলে তাদের সম্মানহানি হবে। ওরা কিভাবে জানলো কুসুমের ব্যাপারে? কুসুম আর জমিদারের ছেলে গোপনে দেখা করত। একদিন জমিদারের পরিবারের এক আত্মীয় তাদের দুজনকে একসাথে দেখে ফেলে। সেই বিষয়টি জমিদারকে জানায়। জমিদার রেগে আগুন হয়ে যান, কিন্তু ছেলের ওপর রাগ দেখানোর সাহস তার ছিল না। কুসুমের ওপর সব দোষ চাপানো হয়। ওর কি দোষ ছিল? ভালোবাসা তো কোনো দোষের না। ঠিকই বলেছ তুমি বাবা, কিন্তু সেই সময় সমাজ এই ভালোবাসা মেনে নিতে পারতো না। জমিদারের পরিবারের জন্য মান সম্মানটাই ছিল সব কিছু। ওরা ভাবল কুসুমকে সরিয়ে ফেললেই সমস্যার সমাধান হয়ে যাবে। একদিন কুসুমকে চুপিসারে ডেকে এনে ওই বাড়ির ভেতরেই জমিদারের লোকেরা কুসুমের ওপর অকথ্য অত্যাচার করে তাকে ঘরের ভেতরেই মেরে ফেলেছিল। এটা কি করে সম্ভব? গ্রামের মানুষ কিছুই জানলো না? জমিদারেরা ক্ষমতাশালী ছিল, তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পেত না। যে সেই রাতে ওরা সবাইকে ভয় দেখিয়ে রাখে। কুসুমের মৃত্যু হয় আর ওর মরদেহটাকে তারা নদীর ধারে ফেলে দেয়। পরে সেটাকে আত্মহত্যা বলে চালিয়ে দেয়। ওর কোনো বিচার হয়নি? বিচার হয়নি। সমাজের চোখে কুসুম অপরাধী ছিল, অথচ আসল অপরাধীরা কোনো শাস্তি পেল না। সেই দিন থেকেই কুসুমের আত্মা প্রতিশোধের জন্য ঘুরে বেড়ায়। ও এখনো বিচার পায়নি, এখনো বিচার পায়নি। কুসুমের আত্মাকে মুক্তি দিতে হবে, ওকে শান্তি দিতে হবে। রাতে আমি আবার সেই বাড়িতে ফিরে এলাম। এইবার কুসুমের আত্মার সাথে আরও একবার দেখা করবার জন্য আমি অপেক্ষা করছি। মাঝরাতে আবার সেই শীতল বাতাস, আবার সেই ছায়া। কুসুমের আত্মা আমার সামনে এসে দাঁড়ায়। তুমি আবার এসেছো? হ্যাঁ কুসুম, আমি তোমার সত্যিটা জেনেছি। তোমাকে হত্যা করা হয়েছিল। তোমার মৃত্যু স্বাভাবিক ছিল না। তোমার প্রেমের সম্পর্ক মেনে নেওয়া হয়নি। এতদিন ধরে আমি মুক্তি চাইছিলাম। তোমার বিচার হয়েছে কুসুম, তুমি এখন মুক্ত। তোমার প্রতিশোধ নেবার কোনো প্রয়োজন নেই। বিচার? কিভাবে আমার বিচার হয়েছে? এতদিন তো কেউ আমার কথা শোনেনি। তোমার মৃত্যুর পর গ্রামের মানুষেরা ভয়ে চুপ করেছিল। কেউ তখন কথা বলবার সাহস পায়নি। কিন্তু সত্যি কখনো চাপা থাকে না। গত কয়েক বছরে ওই জমিদার পরিবার ধ্বংসের দিকে চলে গেছে। তাদের উত্তরসূরিরা নিজেদের মধ্যে পারিবারিক কলহ এবং অশান্তির মধ্যেই পচে গেছে। তাদের পাপের ভার তাদের পুরো পরিবারটাকে শেষ করে দিয়েছে। আমি তাদের শাস্তি চাইনি। আমি শুধু আমার জীবনটা চেয়েছিলাম ভালোবেসে জীবনটা কাটাতে, সবাইকে নিয়ে ভালো থাকতে। আমি জানি, কিন্তু আমি এখানে এসেছি তোমার সত্যিটা সবার সামনে তুলে ধরতে। আমি গ্রামের বয়স্কদের সাথে কথা বলেছি। তোমার কাহিনী এখন আর গোপন নয়। তোমার ওপর যে অন্যায় হয়েছিল তা গ্রামের সবাই জানে। এখন সবাই বিশ্বাস করে তুমি কোনো দোষ করনি, বরং তোমার প্রেম ছিল পবিত্র। তাহলে কিভাবে তাদের বিচার হলো? তোমার মৃত্যুর পর জমিদার পরিবার মানসিক শান্তি হারিয়ে ফেলে। এক এক করে তাদের বিপদ আসতে শুরু করে। জমিদার বাবু মানসিক ভারসাম্য হারান, তাদের সম্পত্তি হাতছাড়া হয়ে যায়, আর তাদের উত্তরাধিকারীরা একে একে অসুস্থ হয়ে মারা যায়। গ্রামের মানুষজন এটা সবাই দেখেছে। তারা জানে
যে জমিদারের পরিবার তোমার হত্যার পাপের শাস্তি পেয়েছে, তাদের জন্য প্রতিশোধের আর প্রয়োজন নেই। এতদিন ধরে আমি প্রতিশোধ চাইছিলাম, আমার জন্য কেউ লড়বে সেই আশায় ছিলাম। কিন্তু আমি বুঝেছি প্রতিশোধ না নিলেও আমার বিচার হয়েছে, তাদের পাপের শাস্তি তারা পেয়েছে। তোমার প্রতিশোধ নেবার আর কোনো প্রয়োজন নেই। তাদের পাপের শাস্তি তারা নিজেরাই পেয়েছে। তাদের পাপের শাস্তি দিয়েছে স্বয়ং ঈশ্বর। হ্যাঁ কুসুম, তাদের পাপ তাদেরই গ্রাস করেছে। এখন তোমার শান্তির পথে যাওয়া উচিত। গ্রামের মানুষ এখন সবাই তোমার কাহিনী জানে, তোমাকে সম্মান করে। ধন্যবাদ তোমাকে, তুমি আমাকে মুক্তি দিলে। এতদিন ধরে এই বোঝা নিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম, এবার আমার মুক্তি। তোমার মুক্তি প্রাপ্য ছিল কুসুম। ভালো থেকো। সেই রাতের পর থেকে এই বাড়িতে আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। গ্রামের মানুষের মধ্যে তার প্রতি জন্মালো এক অকৃত্রিম শ্রদ্ধা।